আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায়ের বেসিকের আরও একটি পর্ব নিয়ে। তো আমাদের এই পর্বের ফোকাস থাকবে ইলেকট্রোপ্লেটিং এবং নিউক্লিয়ার বিক্রিয়া, অর্থাৎ আমরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন দিয়ে একটা বেশি সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি, এবং নিউক্লিয়ার বিক্রিয়া সংক্রান্ত যে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, তারপরে হচ্ছে যে এখান থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো শুরুতেই আমরা আসলে ইলেকট্রোপ্লেটিং নিয়ে একটু কথা বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা চিত্র। তো এই চিত্রের কিছু গুরুত্বপূর্ণ লাইন বা গুরুত্বপূর্ণ কথা এখন তোমাদের সামনে আমি বলছি। প্রথম যে এই ব্যাপারটা তোমাদেরকে বলবো যে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে তুমি যার প্রলেপ দিবা, যার প্রলেপ সিলভারের প্রলেপ দিতে পারো বা নিকেলের প্রলেপ দিতে পারো, তুমি যার প্রলেপ দিবা সে তোমার সবসময় অ্যানোডে বসবে। সিলভারের প্রলেপ দাও, নিকেলের প্রলেপ দাও, কপারের প্রলেপ দাও, তুমি যার প্রলেপ দিবা তাকে আমরা সবসময় অ্যানোডে বসাবো। এবং মনে রাখতে হবে অ্যানোড দণ্ডটা সবসময় সাধারণত কম সক্রিয় হয়। কেননা এই যে দেখো, আমরা যে সিলভারের প্রলেপ দিচ্ছি, সিলভার সহজে বিক্রিয়া করে না কারোর সাথে, এজন্য অ্যানোড দণ্ডটা কম সক্রিয় হয়। আচ্ছা, এবারে যাই আমরা ক্যাথোডে। ক্যাথোড কি হবে? যার উপর প্রলেপ দিব, মানে আমি যার উপরে প্রলেপ দিতে চাই সে বসবে আমার ক্যাথোডে, যার উপরে প্রলেপ দেবে। এখন সেটা লোহার তৈরি জিনিস হতে পারে অথবা অন্য কোনো ধাতুর তৈরি, যেগুলো সহজে কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলে, এরকম তৈরি জিনিস হতে পারে। তাহলে আমি যার উপরে প্রলেপ দিব, যার উপরে প্রলেপ দিব সে বসবে কোথায়? ক্যাথোডে। আর যার প্রলেপ দিব সে বসবে অ্যানোডে। ঠিক আছে? সো এই যে চামচ, ধরো লোহার তৈরি চামচ, এইটার উপরে আমি প্রলেপ দিব, তাহলে এইটাকে আমি বসাচ্ছি ক্যাথোডে, আর অ্যানোডে বসাচ্ছি যার প্রলেপ দিব। আচ্ছা, এইটুকু অংশ আমরা প্রপারলি বুঝতে পেরেছি। এবারে দেখো, এবারে যেটা হবে কি হবে? জারণ বিজারণ বিক্রিয়া হবে। আমরা এখন সেই জারণ বিজারণ বিক্রিয়াগুলোই এখন একটু বোঝার চেষ্টা করব। সো একটা জিনিস কনফার্ম তোমাদেরকে করি, যেহেতু তোমার এই দণ্ডের মধ্যে আগেই বলছি, আমরা এখানে লিখে নিয়েছি যে আমরা সিলভারের পাত নিচ্ছি, মানে কি সিলভার ধাতু দ্বারা তৈরি একটা তড়িৎদ্বার এখানে নেওয়া হচ্ছে। এই যে এখানে সিলভার ধাতু দ্বারা একটা তড়িৎদ্বার আমরা এখানে নিচ্ছি। আচ্ছা, গেল। এখন দেখো, তাহলে তুমি কি করবা? এই চামচের উপরে প্রলেপ দিতে চাচ্ছ, তাহলে আমাদের গ্যালভানিক কোষে একটা শর্ত ছিল, তোমাদের মনে আছে কিনা, যে আমরা এরকম যেই ধাতুর তৈরি দণ্ড আমরা নিব, ওই ধাতুর আয়ন আমাদের দ্রবণে দ্রবীত অবস্থায় থাকতে হবে। তাহলে আমরা যেহেতু সিলভার ধাতুর দণ্ড নিচ্ছি, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে? সিলভার প্লাস লাগবে। এখন সিলভার প্লাসকে তো আমি পাবো না, এজন্য আমরা একটা সিলভারের লবণ নিচ্ছি যার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট, এই সিলভার নাইট্রেটকে ভাঙলে তুমি পাবা সিলভার আয়ন, এবং একই সাথে কি পাচ্ছ? নাইট্রেট আয়ন। সিলভার আয়ন পাচ্ছি আর একই সাথে নাইট্রেট আয়ন পাচ্ছি। সো এই যেই তোমরা দ্রবণে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন দেখতে পাচ্ছ, কেন? কারণ তুমি সিলভার ধাতুর দণ্ড এখানে ব্যবহার করতেছো। সিলভার ধাতুর দণ্ড যেহেতু আমরা এখানে ব্যবহার করতেছি, এজন্য আমরা অবশ্যই সেই সিলভার ধাতুর একটা লবণ যার মধ্যে সিলভার আয়ন আছে, তো আমরা এখানে সিলভার নাইট্রেট নিচ্ছি, সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন এখানে দেখানো হলো। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো, বিক্রিয়াগুলোকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো তোমাদেরকে শুরুতেই দেখালাম যে সিলভার নাইট্রেটের বিয়োজনটা হয় কিভাবে, সিলভার আয়ন এবং এই যে পাচ্ছি আমরা কি, নাইট্রেট আয়ন। আচ্ছা, এবার অ্যানোডের জারণ বিক্রিয়া। অ্যানোডের জারণ বিক্রিয়া কি অংশগ্রহণ করবে? এই যে দেখা যাচ্ছে যে আমাদের যে সিলভার পাত আছে এখানে, এই সিলভার পাতের মধ্যে কি আছে? সিলভার পরমাণু আছে। তো সেই সিলভার পরমাণুগুলো কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। এরকম সিলভার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হলো? সিলভার আয়নে। সিলভার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হলো? সিলভার আয়নে। এবারে এই যে সিলভার, এখান থেকে যে সিলভার আয়ন পাচ্ছে, এই ইলেকট্রনটা যে সমান চিহ্নের ওই পাশে গেল, তার মানে ইলেকট্রনটা কি হয়ে গেল? পজিটিভ ইলেকট্রন। মানে নেগেটিভ ইলেকট্রন সমান চিহ্নের ওই পাশে গিয়ে কি হয়ে গেল? পজিটিভ ইলেকট্রন হয়ে গেল। অর্থাৎ সিলভার ইলেকট্রন এই পাশে পজিটিভ আকারে হয়ে গেল, বাট আলটিমেটলি সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করেছে। আচ্ছা, করলে এই কাহিনী। দেখো, তাহলে এরকম তোমার অ্যানোডের জারণ বিক্রিয়া হতে থাকবে। তোমার দ্রবণের মানে তোমার দণ্ডের মধ্যে যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলো কি হবে? তোমার আয়নে পরিণত হয়ে যাবে। সেই পরমাণুগুলো তোমার আয়নে পরিণত হয়ে যাবে। আচ্ছা, ওকে। সো আমরা এইটুকু বুঝছি যে অ্যানোডের জারণ বিক্রিয়া হওয়ার ফলে আমার যে পরমাণুগুলো ছিল, সিলভার দণ্ডের মধ্যে যে পরমাণুগুলো ছিল, সেই পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে সে পরিণত হয়ে গেল। সিলভার আয়নে সে পরিণত হয়ে গেল। এবারে চলো তো আমরা একটু এইখানে যাই, এইখানে যাই। আচ্ছা, তাহলে এখানে কি রুলস আছে? এখানে কিছু রুলস আছে। রুলস হচ্ছে, আমার এই যে পরমাণুগুলো ছিল, এখানে দণ্ডের মধ্যে যে পরমাণুগুলো ছিল, তারা তো এখন সবাই আয়ন হয়ে গেছে। তাহলে আয়ন হয়ে গেলে আমার এই দণ্ডটা এখন ফাঁকা, এখানে আর কোনো সিলভার পরমাণু নাই। বরং তুমি এই যে দ্রবণ দেখতে পাচ্ছ, দ্রবণে তুমি এরকম আরও সিলভার আয়ন, সিলভার আয়ন, এরকম তুমি সিলভার আয়ন দেখতে পাবে সেখানে। সিলভার আয়ন কেন? কারণ আমার এখানে যারা ছিল, এখানে যারা ছিল তারা সবাই তো এখানে চলে গেছে। ধরো ও এখানে আসলো, ও এখানে আসলো, ও এখানে আসলো,
ও এখানে আসলে এরকম। তার মানে একটা সময় পর অ্যানোডের জারণ বিক্রিয়া যখন হতে থাকবে তখন আমি এরকম আস্তে আস্তে সিলভার আয়নের পরিমাণটা বাড়তে থাকবে আর দণ্ডের মধ্যে সিলভার পরমাণুর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, তো এই যে দেখো তুমি এটাকে কিন্তু একটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করে দিয়েছো, কাকে? লোহার তৈরি চামচকে। তাহলে তুমি এখন সেই চামচের গায়ে কি দেখবে? এরকম ইলেকট্রনের একটা অংশ দেখতে পাবা, এরকম এই যে আমরা সেখানে ইলেকট্রন দেখতে পাবো, চামচের গায়ে আমরা ইলেকট্রন দেখতে পাবো। তাহলে যখন আমরা চামচের গায়ে ইলেকট্রন যখন আমরা দেখতে পাবো তখন কি হবে দেখো, চামচের গায়ে যখন আমরা ইলেকট্রন দেখতে পাবো, এই যে দেখো আচ্ছা, চামচের গায়ে যখন আমরা ইলেকট্রন দেখতে পাবো তখন এই যে সিলভার আয়ন যারা দ্রবণের মধ্যে ছিল, দ্রবণের মধ্যে যেই সকল সিলভার আয়ন ছিল ওই সিলভার আয়নরাই, দেখো ব্যাপারটা এরকম, এই সিলভার পরমাণুই কিন্তু ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়ন হয়েছে। এই সিলভার আয়নই আবার যেটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়ন হয়েছে, ওই সিলভার আয়নই আবার যেই মানে এই ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু হতে চাইবে। মানে তোমাকে আমি সহজে যদি বুঝাই, সিলভার ইলেকট্রন ত্যাগ করে ধরো এরকম সিলভার আয়ন হলো, এই সিলভার আয়নটাই আবার কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রনটা আসবে কোন জায়গা থেকে? ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনটা আসবে। ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? সিলভার ধাতুতে পরিণত হবে, সিলভার ধাতুতে পরিণত হবে। ব্যাস হয়ে গেল কাজ। তাহলে আমরা ক্যাথোডের বিজন বিক্রিয়ায় পাচ্ছি সিলভার আর অ্যানোডের জারণ বিক্রিয়ায় পাচ্ছি আমরা সিলভার আয়ন। দেন যদি তুমি যোগ করে দাও, আচ্ছা দেন অ্যানোডের ক্যাথোডের বিজন বিক্রিয়ার ফলে কি হবে দেখো, ক্যাথোডের বিজন বিক্রিয়ার ফলে কি পাবো আমরা, এটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ধরো ক্যাথোডের বিজন বিক্রিয়াতে এই যে সিলভার আয়ন যারা ছিল তারা সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হলো? সিলভার ধাতুতে। এবার এই যে দেখো আমি এরকম সিলভারের প্রলেপ দেখবো, এই যে আমি এরকম সিলভারের প্রলেপ দেখবো এখানে, অর্থাৎ চামচের গায়ে, অর্থাৎ আমার যে চামচটা আছে এই চামচের গায়ে আমি এরকম সিলভার ধাতুর এরকম প্রলেপ দেখবো। তার মানে সিলভার ধাতু ইলেকট্রন গ্রহণ করবে আর এরকম সিলভার ধাতু হিসেবে মানে সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে এবং সিলভার ধাতু হিসেবে এভাবে জমা হবে। তাহলে আস্তে আস্তে আমি এই চামচের গায়ে সিলভারের প্রলেপ দেখতে পাবো। তার মানে এই চামচটা উপর সিলভারের প্রলেপ পড়বে, আমরা যেটা চাচ্ছি সেই কাজটা আলটিমেটলি এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তাহলে আমি আশা করতেছি যে তোমরা এই যে যে ব্যাখ্যাটুকু আছে এই ব্যাখ্যাটুকু তোমরা প্রপারলি বুঝতে পারবে এবং এখানে আমি যেই কথাগুলো বললাম ইলেকট্রোপ্লেটিং এর মধ্যে আমি যেই কথাটুকু মানে যেই কথাগুলো এখানে বলেছি ওই কথাগুলোরই কিন্তু জাস্ট একটা ব্যাখ্যা এখানে জাস্ট বলে দিয়েছে। দেখো আমরা যদি একটু তোমাদেরকে দেখাই যে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি ব্যবহার করা হয় ধাতুর ক্ষয় রোধ করার জন্য, ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কারণ কম সক্রিয় ধাতু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। যে আমরা সিলভারের কথা বললাম, নিকেলের কথা বললাম, এরা সহজে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। এজন্য আমরা কি করি, বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেই। এখন এই ইলেকট্রোপ্লেটিং এর জন্য কার কার কথা বলছে? নিকেলের কথা বলছে, ক্রোমিয়ামের কথা বলছে, সিলভারের কথা বলছে ইত্যাদি, যারা কম সক্রিয় ধাতু এদের কথা বলা হয়েছে। আচ্ছা, লোহা জলীয় বাষ্প এবং বায়ুর সংস্পর্শে এলে মরিচা ধরে এবং ক্ষয়প্রাপ্ত হয়। লোহা কি বেশি সক্রিয় ধাতু, তার মানে লোহায় তো মরিচা ধরবেই, সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, সে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, তারা জলীয় বাষ্প বাতাসের সাথে বিক্রিয়া করে তার মধ্যে কি হয়ে যাবে? মরিচা ধরে যাবে। আচ্ছা, লোহার উপরে যদি আমরা নিকেল বা ক্রোমিয়াম বা সিলভার এই সকল ধাতু যদি আমরা প্রলেপ দিতে পারি, ফলে লোহা কি হবে না আর সরাসরি বাতাসের মানে মানে যদি আমরা লোহার উপরে এই সকল ধাতুর প্রলেপ দিতে পারি, কাদের কথা বলছে? নিকেল, ক্রোমিয়াম এবং সিলভার, এদের যদি প্রলেপ দিতে পারি তখন লোহার উপরে সহজে মরিচা পড়বে না। কেন? কারণ ওই প্রলেপ থাকার কারণে সরাসরি বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্প লোহার সাথে সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। কেন? লোহার উপরে তো একটা লেয়ার রয়েছে, কার লেয়ার? নিকেলের লেয়ার অথবা সিলভারের লেয়ার অথবা ক্রোমিয়ামের লেয়ার। ফলে ওই নিকেল ক্রোমিয়াম ভেদ করে বাতাসের জলীয় বাষ্প হোক বা অক্সিজেন হোক এরা সহজে সেখানে প্রবেশ করতেও পারবে না, বিক্রিয়া অংশগ্রহণ করতেও পারবে না। ফলে লোহাটা কি থাকবে? অনেকদিন ভালো থাকবে আর কি। তো এই যে এইখানে জাস্ট এই কথাগুলোই আমাদেরকে এখানে বলা হয়েছে। ওকে, সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো এবারে যাচ্ছি আমরা নিউক্লিয়ার বিক্রিয়া। দেখো নিউক্লিয়ার বিক্রিয়া তো মানে বুঝোই যে নিউক্লিয়াসের ভাঙনের মাধ্যমে, নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে যে বিক্রিয়া সম্পন্ন হয় সেই বিক্রিয়াকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলি। আর রাসায়নিক বিক্রিয়া হয় যেটার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হতে পারে বা পরমাণুর মানে মূলক সমূহ এক্সচেঞ্জ করার মাধ্যমে হতে পারে। অর্থাৎ এখানে নিউক্লিয়াসের কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। আর নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়াস ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তো এবার নিউক্লিয়ার বিক্রিয়া দুই রকম। তাহলে ফার্স্টে আমরা সংজ্ঞায় বলে দিয়েছি যে নিউক্লিয়ার বিক্রিয়া মানে নিউক্লিয়াসের ভাঙন বা নিউক্লিয়াস তৈরি হওয়ার মাধ্যমে তৈরি হবে। এখন নিউক্লিয়ার বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ফিশন বিক্রিয়া কোনটা? যে একটা বড় অথবা ভারী মৌলের নিউক্লিয়াসকে ভেঙে আমরা ছোট ছোট টুকরায় পরিণত করব। লাইক আমাদের কাছে ধরো বড় একটা পাথর আছে, সেই পাথরটাকে ভেঙে আমরা ছোট ছোট পাথর খণ্ডে পরিণত করলাম, তাহলে এখানে জিনিসটা হবে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো দেখো সংজ্ঞা এটাই বলছে যে নিউক্লিয়ার
বিক্রিয়ায় কোনো বড় এবং ভারী মৌলের নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত করা হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে। যেমন ধরো তোমরা উপরে চিত্রে দেখতে পাচ্ছ যে ইউরেনিয়ামকে আমরা কি করতেছি, নিউট্রন কণা দ্বারা আঘাত করতেছি। ইউরেনিয়ামকে আমরা নিউট্রন কণা দ্বারা আঘাত করতেছি, ফলে সেখান থেকে পাচ্ছি আমরা বেরিয়াম পাচ্ছি, তারপরে ক্রিপ্টন পাচ্ছি, আরও 3টা নিউট্রন কণা পাচ্ছি। এখন এই যে 3টা নিউট্রন কণা পাচ্ছি, এই 3টা নিউট্রন কণা কিন্তু আবার আরও 3টা ইউরেনিয়ামকে কি করতে পারে, আঘাত করতে পারে, আরও 3টা ইউরেনিয়ামকে আঘাত করতে পারে এবং 9টা নিউট্রন কণা নির্গত করতে পারে। 9টা, 3 3 9, প্রত্যেকটা থেকে 3টা 3টা করে নিউট্রন কণা বের হবে। তাহলে এই 9টা নিউট্রন কণা আরও 9টা ইউরেনিয়ামকে আঘাত করতে পারে, মানে 9টা নিউট্রন কণা আরও 9টা ইউরেনিয়ামকে আঘাত করতে পারে। সেই রকম আস্তে 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 এটার পরিধি বাড়তে থাকে এবং প্রচুর তাপ শক্তি এখান থেকে উৎপন্ন হয়। আচ্ছা ওকে, সো দেখো এখান থেকে এই কথাগুলোই বলছে যে বিভক্ত হয়ে যাচ্ছে, প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে। তো ইউরেনিয়ামকে নিউট্রন কণা দ্বারা আঘাত করতেছি, এখান থেকে পাচ্ছি আমরা বেরিয়াম, এখান থেকে পাচ্ছি আমরা ক্রিপ্টন, 3টা নিউট্রন কণা এবং প্রচুর শক্তি। সো বেসিক্যালি এই বিক্রিয়াগুলো করা হয় কেন, প্রচুর শক্তি পাওয়ার জন্য। কি শক্তি পাই আমরা এখান থেকে, প্রচুর তাপ শক্তি পাই। সো এখানে মূলত ওই কথাগুলোই বলতেছে যে আমরা এখান থেকে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করতে পারবো নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা গেল এটা। এবারে যাচ্ছি এর পরবর্তী অংশে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এটা আরেকটা টাইপের, এখানে আগের ঘটনার উল্টা ঘটনা ঘটে। মানে কি দেখো, আমরা জানি যে হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেনের সাথে যখন আমরা ট্রিটিয়াম মিশাবে, মানে ডিউটেরিয়ামের সাথে যখন আমরা ট্রিটিয়াম মিশাবো, তখন সেখান থেকে পাবো আমরা হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস আমরা সেখান থেকে পাবো আর কি। আচ্ছা, তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে তুমি যখন ছোট ছোট নিউক্লিয়াসকে জোড়া দিবা, আগেরটাই হচ্ছে বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করতাম, আর এবার হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে আমি বড় একটা নিউক্লিয়াস পাবো। যেমন দেখো যে ডিউটেরিয়ামের নিউক্লিয়াস আর ট্রিটিয়ামের নিউক্লিয়াস একটু ছোট 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 নিউক্লিয়াস, বাট এদেরকে জোড়া দিয়ে আমি কি পাচ্ছি, হিলিয়াম নিউক্লিয়াস পাচ্ছি। তো হিলিয়াম নিউক্লিয়াসটা কিন্তু দেখো বেশ বড় এবং এখান থেকে কি হবে, আরও প্রচুর শক্তি উৎপন্ন হবে। তো আসলে হিসাবে একটু মিলাই দেখো, আমাদের পারমাণবিক সংখ্যা দুইটারই 1, তার মানে একটাই প্রোটন রয়েছে, একটা এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন, সো মোট 2টা প্রোটন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার আসলে ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 5, তাহলে হিলিয়ামের ভর হচ্ছে 4 আর এখানে হচ্ছে একটা নিউট্রন কণা, সো মোট 5। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 1 1 মিলে 2 হয়ে যাচ্ছে হিলিয়ামের জন্য, আর ভর সংখ্যা হচ্ছে 3 আর 2 5, সো যার 4 হচ্ছে এই আর 1 হচ্ছে এই, মোট 5। এবং এই 4 5-এর হিসাব থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে আমি এখান থেকে পাচ্ছি কি, প্রচুর শক্তি পাচ্ছি, আমি এখান থেকে প্রচুর শক্তি পাচ্ছি। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন বোমা তৈরি করা যায়। সো আমরা যে হাইড্রোজেন বোম এর কথা বলি, সেটা কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এবারে আসতেছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। দেখো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, আমরা এই যে চেইন মানে কি বলতো, একত্রিত হয়ে থাকবে, তাই না? তো এইখানে কিন্তু এই কথাটাই বলতেছে যে, এই যে আমি একটু তোমাদেরকে দেখালাম না যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে একটা নিউট্রন কণা থেকে ফার্স্টে 3টা হয়, 3টা থেকে কয়টা হবে, 9টা হবে, 9টা থেকে প্রত্যেকটা 3 3 করে গুণ দাও, তাহলে কতগুলো হচ্ছে, সেই অতগুলো সংখ্যক আমরা পাবো আর কি, মানে ইউরেনিয়ামকে ভাঙতে পারবো। তো এই কথাটাই বলতেছে দেখো যে নিউক্লিয়ার, ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলোই মূলত নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। যে বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না। হয় না কেন বলো তো, তুমি প্রতি ইউরেনিয়ামকে ভেঙে 3টা করে নিউট্রন পাচ্ছ, সো এটা কিন্তু তুমি পেয়েই যাচ্ছ, তোমাকে এক্সট্রা নতুন করে বাইরে থেকে আর নিউট্রন কণা দিয়ে আঘাত করার প্রয়োজন হচ্ছে না। আমার এই নিউট্রন কণাগুলো এই নতুন 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে, সেখান থেকে নিউট্রন কণা বের হবে। সেরকম আমার তো এনার্জি কমছে না, আমার তো এনার্জি আরও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে। তো এটা কিছুটা এরকম যে তুমি যত মানে ইউরেনিয়াম রাখবা, সমস্ত ইউরেনিয়ামগুলো একটা সময় কি হবে, ভেঙে যাবে এবং নিউট্রন কণাগুলো প্রচণ্ড গতিতে ক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকবে, সেখান থেকে মূলত তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, শক্তির প্রয়োজন হয় না, তাকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে। আচ্ছা, তো দেখো বলতেছে যে এই যে ইউরেনিয়ামকে কি করবে, আমাদের এই ইউরেনিয়ামকে ভেঙে আমরা বেরিয়াম উৎপন্ন করতে পারতেছি, ক্রিপ্টন উৎপন্ন করতে পারতেছি, ঠিক আছে, এবং আরও 3টা নিউট্রন কণা আমরা এখান থেকে পাচ্ছি। এখন বলতেছে এই 3টি নিউট্রনের গতি যদি কমানো সম্ভব হয়, তাহলে সেগুলোর একটি অংশ কি হবে, আইসোটোপকে আঘাত করতে পারে, আবার নিউট্রন কণা সেখান থেকে উৎপন্ন হয়। নিউট্রন কণাগুলোর গতিবেগ এভাবে আস্তে আস্তে কি হয়, চেঞ্জ হতে থাকে আর কি, এবং পারমাণবিক চুল্লির, তাহলে বলছে দেখো এভাবে চলমান বিক্রিয়াকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে। নিউক্লিয়ার চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যথেষ্ট জটিল। কেন জটিল? কারণ অসংখ্য নিউট্রন কণা, মানে অসংখ্য বলতে প্রত্যেক ধাপে তুমি 3টা করে নিউট্রন কণা পেয়ে যাচ্ছ। সো যেহেতু তুমি এটাকে কন্ট্রোল করতে পারতেছো না, প্রত্যেক ধাপেই 3টা করে নিউট্রন কণা হচ্ছে, মানে প্রত্যেক ইউরেনিয়াম থেকে 3টা করে নিউট্রন কণা হচ্ছে, এজন্য বেশ জটিল। এবং এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমরা এই বিক্রিয়াকে কন্ট্রোল করে পারমাণবিক যে চুল্লি আছে সেখানে আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি।
তাহলে সর্বোপরি সামারি কি দাঁড়ালো যে নিউক্লিয়ার বিক্রিয়ায় মূলত নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। আমরা নিউক্লিয়াসের পরিবর্তন ঘটিয়েই কিন্তু বিক্রিয়াগুলো কি করতে পারি, সম্পন্ন করতে পারি। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যেটা মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের পরিবর্তনটা যে আমি ঘটাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর এনার্জি পাচ্ছি। কি এনার্জি পাচ্ছি? আমি প্রচুর তাপ শক্তি পাচ্ছি এবং সেই তাপ শক্তিকে আমরা সহজেই বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি। এবং নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াই মূলত কি চেইন বিক্রিয়া, যেই বিক্রিয়া একবার শুরু হলে তাকে কন্ট্রোল করা বেশ কষ্টসাধ্য, কিন্তু আমরা এই বিক্রিয়াকে কন্ট্রোল করি এবং এখান থেকে আমরা সহজে কি উৎপন্ন করতে পারি, তাপ শক্তি সহজে এখান থেকে উৎপন্ন করতে পারি। আচ্ছা, তো তাইলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো, আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ার কনটেক্সটগুলো তোমরা প্রপারলি ধরতে পেরেছো প্লাস বুঝতে পেরেছো। তো তাহলে আমাদের এই যে ইলেকট্রোপ্লেটিং এবং নিউক্লিয়ার বিক্রিয়ার যে পর্ব ছিল সেই পর্বর অংশটুকু আমরা এখানে শেষ করতেছি। নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।